অনেক অনেক দিন আগের কথা। গ্রামের নাম কমলাপুর। এই গ্রামেই বাস করত দুই বন্ধু, মাধব আর ধনঞ্জয়। ধনঞ্জয়ের অনেক সয় সম্পত্তি রয়েছে, মহাজনের কারবারি করে। আর মাধব, সে খুবই গরিব। তার সম্বল বলতে রয়েছে কেবল তার একটি জমি আর একটি ভাঙাচোরা নড়বড়ে কুঁড়ে ঘর। মাধব সারাদিন কষ্ট করে খেটে নিজের জীবন কাটায়। এমনই একটি দিনে একটি বুড়ি জরাজীর্ণ পোশাকে এসে দাঁড়ালো ধনঞ্জয়ের বাড়ির সামনে। পরনে সাদা থান আর হাত পরনে সাদা থান। কেউ কি আছো গো বাড়িতে? ও বাবা, ও মা জননীরা, একটু জল দেবে, বড় তেষ্টা পেয়েছে। কে রে? দুপুরে দুপুরে কার মরণ দশা হলো? এই ভিখিরি, এই ভিখিরিগুলোকে তাড়াতে তাড়াতে জীবনটা কয়লা হয়ে গেল। এই বুড়ি, কি চাস তুই? বাবা, আমি ভিখিরি নই, অনেক দূর থেকে আসছি। রোদে মাথাটা ঘুরে যাচ্ছে, শরীরটা বড় ক্লান্ত। যদি একটু ছায়ায় বসতে দিতে আর এক ঘটি জল দিতে, বড় পুণ্য হতো বাবা। এ ওরে, আমার পুণ্য এলো রে। বলি, এটা কি কোনো চ্যারিটিখানা নাকি ধর্মশালা যে ইচ্ছে হলো আর ধুলোবালি মাখা পায়ে চলে এলি? আমার শ্বেত পাথরের বারান্দাটা নোংরা করে দিচ্ছিস। দেখছিস না আমার বাড়ি কত ঝকঝকে? তোর ওই নোংরা কাপড়ের ছোঁয়ায় আমার ঘর অপবিত্র হয়ে যাবে। যা যা, দূর হ এখান থেকে। বাবা, এমন করো না, আমি একবেলা বিশ্রাম নিয়েই চলে যাব। আমার কাছে কিছু নেই, তাই বলে কি মানুষের দাম নেই বাবা? জ্ঞান দিবি না বুড়ি? তোর মতো শত শত লোক রোজ আসে, আমারও তো সময় নেই। ওই যে দূরে দেখছিস ভাঙ্গা একটা কুঁড়ে ঘর, ওইটা আমার বন্ধু মাধবের বাড়ি। ওই তোদের মতো ছোট লোকদের দেবতা, ওর কাছে যা। আমার বাড়ির সামনে ভিড় বাজাবি না, যা ভাগ। তারপরে বুড়িমা মনে দুঃখ নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখ জুড়ে জল পড়ল। তিনি বিড়বিড় করে বললেন, ভগবান তোমায় সুমতি দিন বাবা। তারপর ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন মাধবের বাড়ি। মাধবের বাড়ির বারান্দায় বসেছিল সুমিত্রা, ছেঁড়া কাঁথা সেলাই করছিল। মাধব পাশের খেতে কাজ করে বাড়ি ফিরল। এমন সময় বুড়িমা এসে বলল, বাবা, ও বাবা। মাধব একথা শুনেই দৌড়ে চলে গেল। কে মা আপনি? আপনি রোদে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন। সুমিত্রা, ওগো শুনছো? তাড়াতাড়ি এক ঘটি জল আর একখানা পাখা নিয়ে এসো দেখি। দেখছো না মা কেমন হাঁপাচ্ছেন? বুড়িমা বারান্দার উপর বসে পড়লেন। সুমিত্রা তড়িঘড়ি করে মাটির কলসি থেকে ঠান্ডা জল গ্লাসে ঢেলে দিল। নিন মা, জলটা খান। গুড় দেবো একটু? রোদে শরীর খারাপ লাগলে গুড় জল খেলে ভালো লাগে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমার পানটা জুড়িয়ে গেল। তোমরা কত ভালো। ওই বড় বাড়িটার মালিক আমাকে পশুর মতো তাড়িয়ে দিল, আর তোমরা আমাকে নিজের মায়ের মতো আদর করলে। ওসব কথা মনে রাখবেন না। ধনঞ্জয়ের হয়তো আজ মনটা ভালো নেই, আর অতিথি তো সাক্ষাৎ নারায়ণ। আমাদের ঘরে তো সেরকম কিছু নেই মা, ভাঙ্গা ঘর, নুন ভাত। কিন্তু আপনি এসেছেন, এতেই আমাদের ঘর পবিত্র হলো। আপনি একটু জিরিয়ে নিন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। সুমিত্রা তুলসী তলায় প্রদীপ দিল। রাতে খাবার বলতে ঘরে ছিল সামান্য কিছু মোটা চালের ভাত আর শাক সেদ্ধ। মাধব আর সুমিত্রা নিজেদের ভাগের খাবার বুড়িমার পাতে তুলে দিল। ওরে, তোরা কি খাবি? আমাকেই তো সব দিয়ে দিলি। তোদের ঘরে তো দেখছি চালও বারন্ত। ও নিয়ে আপনি ভাববেন না মা, আমাদের অভ্যেস হয়ে গেছে। আর মা না খেয়ে থাকলে কি সন্তানের মুখে ভাত রোচে? আপনি পেট ভরে খান, তাতেই আমাদের পেট ভরবে। বুড়িমার চোখ দিয়ে জল করে পড়ল। তিনি ভাত মাখতে মাখতে ভাবলেন,
পৃথিবীতে এখনো এমন মানুষ আছে? খাওয়া দাওয়া শেষে দূরে বসে গল্প হচ্ছে। দিদিমা এক দৃষ্টে মাধবের মুখের দিকে তাকিয়ে রইলেন। জানিস মাধব, তোদের এই ভালোবাসা দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। এককালে আমারও সব ছিল, বিশাল জমিদার বাড়ি, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, স্বামী, 2 ছেলে মেয়ে নিয়ে আমার ভরা সংসার ছিল। তারপর কি হলো বুড়িমা? আপনি একা কেন? নিয়তির খেলা রে মা। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। আমরা সপরিবারে তীর্থে যাচ্ছিলাম নৌকায় করে। মাঝ নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকা ডুবে গেল। আমার স্বামী, আমার সন্তান সব তলিয়ে গেল। সেই থেকে আমি একা। এসব শুনে মাধব আর সুমিত্রা স্তব্ধ হয়ে গেল। আমি আমার সন্তান স্বামী হারানোর শোক সইতে না পেরে তীর্থের পথে রওনা হলাম। কিন্তু বেরোনোর আগে আমার গয়নাগাটি আর মোহরগুলো একটা পুটলিতে বেঁধে এই গ্রামের পাশের পুরনো জঙ্গলে একটা বড় বটগাছের নিচে পুঁতে রেখেছিলাম। ভেবেছিলাম যদি কোনোদিন ফিরি তবে ওগুলো কাজে লাগবে। কিন্তু জীবন তো আমার কেটেই গেল। এখন শেষ বয়সে মনে হলো একবার জন্মভিটে ফিরে যায়, ওই গুপ্তধন উদ্ধার করে ভালো কাজে লাগায়। সে তো অনেক টাকার ব্যাপার মা, আপনি একা কি করে ওসব আনবেন? তাই তো তোকে বলছি বাবা, আমি তো চোখেও ভালো দেখি না, শরীরও চলে না। তুই যদি আমার সাথে যাস, ওই জঙ্গল থেকে আমার গচ্ছিত ধন আনতে সাহায্য করিস, তবে আমি কথা দিচ্ছি তার অর্ধেক আমি তোকে দেব। ছি ছি মা, ও কথা বলবেন না। আমি আপনার টাকার লোভে আপনার সাথে যাব না। আপনি আমাদের মা, আপনার আমানত রক্ষা করা আমাদের ধর্ম। আমি অবশ্যই আপনার সাথে যাব। পরদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই মাধব আর বুড়িমা বেরিয়ে পড়ল। ওই দেখ মাধব, ওই যে প্রাচীন বটগাছটা, ওই বটগাছটার মাটির নিচেই আছে সেই গুপ্তধন। পূব দিকের শেকড়ের নিচে খোঁড়। মাধব কোদাল দিয়ে মাটি কোপাতে শুরু করলো। কিছুক্ষণ খোঁড়ার পর একটা ধাতবের আওয়াজ হলো। ঠং। মাধব সাবধানে মাটি সরিয়ে বের করে আনলো একটি মরচে ধরা লোহার সিন্ধুক। তালাটা ভাঙতেই চোখে পড়ল সোনার মোহর আর পুরনো দিনের অলংকার। চকচক করে উঠল। ছি, অবশেষে পেয়েছি। নে মাধব, আমার কথা রেখেছি, এখান থেকে তুই অর্ধেক নে। না না মা, আমার এত সোনা দানার দরকার নেই। আমার মাথা গোজার ঠাঁই আছে, দুবেলা দুমুঠো ভাত জুটছে, এতেই আমি খুশি। এই পাপের ধন আমি রাখি কি করে বলুন? আপনি বরং এগুলো আপনার কাছেই রাখুন। তুই সত্যিই মাটির মানুষ রে মাধব। কিন্তু শোন, আমার তো আর কেউ নেই। আমি বুড়ো মানুষ, কবে মরে যাই তার ঠিক নেই। তুই যদি নিস, এগুলো তোর কাজে লাগবে, গরিব দুঃখীদের সাহায্য করতে পারবি। অনেক জোরাজুরি করার পর মাধব সামান্য কয়েকটা স্বর্ণমোহর নিল। সময়ের সাথে সাথে মাধবের ভাগ্য ফিরতে শুরু করলো। সে পাকা ঘর তুলল না ঠিকই, কিন্তু টিনের চাল দিয়ে সুন্দর বাড়ি বানালো। পূর্ণিমা এখন তাদের সাথেই থাকে। মাধব তাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। সারা গ্রামে ধন্য ধন্য পড়ে গেল। মাধব কত ভালো, কত মহান, এই গুণগান ধনঞ্জয়ের কানে বিষের মতো লাগলো। ধনঞ্জয় রেগে গজগজ করতে করতে ঘরে ঢুকলো। দেখলে গিন্নি, ওই ভিখারি মাধব নাকি আজ গ্রামের সবাইকে খাওয়াবে বলেছে। যে কাল দৌড়ে ভাতের ফ্যান চাইতে আসতো, আজ সে ডান ধান খুলে বসেছে। এই সব ওই বুড়ির কারসাজি। ওই ডাইনি বুড়ি নিশ্চয় কোনো লক্ষ্মীর ধন পেয়েছে। তুমি তো একটা আস্ত গাধা। ওই বুড়ি যখন প্রথমে আমাদের বাড়িতে এলো, তুমি তাকে তাড়িয়ে দিলে কেন? একটু আশ্রয় দিলে আজ ওই ধন সম্পদ আমাদের হতো। এখন বসে বসে আঙ্গুল চোষো। আমার তো হিংসেই গা জ্বলে যাচ্ছে। মাধবের বউ সুমিত্রা,
কাল বেনারসি শাড়ি পরে মন্দিরে গিয়েছিল, আর আমি আরে থামো তো, আমার মাথা ঠিক নেই, আমি ছাড়বো না ওকে। ওই বুড়ি আর মাধবকে আমি চোখে চোখে রাখবো। নিশ্চয় আরো কোথাও ধন লুকানো আছে। যেভাবেই হোক মাধবকে টেক্কা দিতেই হবে। একদিন বিকেলে বুড়িমা মাধবকে বললেন, বাবা মাধব, আমার শরীরটা আজ ভালো ঠেকছে না, মনে হয় ডাক এসেছে। জঙ্গলের ওই বট গাছের নিচে আরো একটা ছোট সিন্দুক ছিল, সেটা তো তুলিনি রে বাবা। ওতে আমার স্বামীর আমলের হীরা জহরত আছে। আমি চাই ওগুলোও তুই নিয়ে আয়, তবে সাবধান, কেউ যেন জানতে না পারে। এই কথা বলার সময় বুড়িমা জানতেন যে ধনঞ্জয় আজকাল তাদের বাড়ির আশেপাশে আছে। সে দেখলো জানালার বাইরে একটি ছায়া, তাই বুড়িমা মুচকি হেসে ইচ্ছে করে কথাগুলো জোরে জোরে বললেন, যাতে ধনঞ্জয় শুনতে পায়। ওরে বাপরে, হীরা জহরত, সোনা দানা তো তুচ্ছ ব্যাপার, আসল মাল তো এখন মাটিতেই আছে। মাধব, তুই আজ রাতে যাবি তো? তার আগেই আমি ওটা তুলে নেব। আজ তোকে আমি পথের ভিখিরি বানাবো। পরদিন সকালে গ্রামের পুকুর ঘাটে সুমিত্রা আর চপলার দেখা। ওমা সুমিত্রা, তোমরা তো এখন বড়লোক হয়ে গেছো, আমাদের মতো গরিবদের কি আর চিনবে? দিদি, কি যে বলেন, আমরা তো আপনার পূজার মতো, সবই ঈশ্বরের কৃপা আর বুড়িমার আশীর্বাদ। শুনলাম নাকি আরো ধন সম্পদ আছে তোমরা পাবে। হ্যাঁ দিদি, বুড়িমা বলেছে জঙ্গলে নাকি আরো কিছু আছে। ওনার শেষ ইচ্ছে এগুলো উদ্ধার করা, তবে উনি খুব অসুস্থ, তাই চিন্তা হচ্ছে। চপলা এই খবর পেয়ে আর দেরি করলো না, দৌড়ে বাড়ি গিয়ে ধনঞ্জয়কে খবরটা পাকা করে দিল। অমাবস্যার রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ধনঞ্জয় কালো চাদর মুড়ি দিয়ে হাতে কোদাল নিয়ে চুপি চুপি পুরনো শ্মশানের জঙ্গল দিকে রওনা হলো। ভয়ে তার বুক কাঁপছে, কিন্তু লোভের কাছে ভয় তো তুচ্ছ। অন্যদিকে মাধব বুড়িমার সেবা করছে। মাধব, আজ রাতে কোথাও যাস না বাবা, আজ কাল রাত্রি আমার মনে হচ্ছে কারোর না কারোর কপাল পড়বে। ধনঞ্জয় সেই বট গাছের নিচে পৌঁছলো। পাগল হয়ে মাটি খুঁড়তে লাগলো, 1 হাত 2 হাত 5 হাত, গভীর গর্ত, কিন্তু কোথায় সিন্ধুক আর কোথায় হীরা, শুধু মাটি আর পাথর। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ধনঞ্জয় ঘেমে একাকার, তার হাত ছুঁড়ে রক্ত পড়ছে। কোথায় কোথায় সেই রত্ন? বুড়ি কি মিথ্যা কথা বললো? না না, নিশ্চয় আরো গভীরে আছে। ঠিক সেই সময়ে গ্রামের দিকে একটা শোরগোল শোনা গেল, উৎসবের কোলাহল। কিন্তু না, ওটা আর্তনাদ। ছুটে আসলো, এসে দেখলো এটা তারই বাড়ি। ধনঞ্জয় কোদাল ফেলে পাগলের মতো দৌড়তে শুরু করলো। আমার বাড়ি, আমার সিন্ধুক, আমার টাকা। যখন সে গ্রামে পৌঁছলো তখন সব শেষ। তার শখের দোতলা বাড়ি দাও দাও করে জ্বলছে। গ্রামের লোকজন জল ঢেলেও আগুন থামাতে পারেনি। ওগো, তুমি কোথায় ছিলে? রান্নাঘরের প্রদীপ উল্টে গিয়ে সব শেষ হয়ে গেল গো। সিন্ধুকে রাখা সব দলিল, টাকা, গয়না কিছুই বাঁচাতে পারলাম না। আমরা নিঃস্ব হয়ে গেলাম। ধনঞ্জয় ধপাস করে মাটিতে বসে পড়ল। তার শরীর আর চোখে জল আর জল। আর লোভে পড়ে বাড়ি ছেড়ে যাওয়ার ফল সে নিজেই এখন পেল। সে যদি বাড়িতে থাকতো তাহলে আগুন নিভাতে পারত। পরদিন ধনঞ্জয় আর চপলা বাড়ির সামনে ছায়ের গাদায় বসে আছে। মাধব এসে ধনঞ্জয়ের কাঁধে হাত রাখলো। ধনঞ্জয় মাধবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। দুই বন্ধুর চোখের জলে ধুয়ে গেল বহু বছরের জমা অহংকার আর অভিমান। ধনঞ্জয়, ওঠ ভাই ওঠ, যা গেছে তা তো আর ফিরবে না, কিন্তু জীবনটা তো শেষ হয়ে যায়নি। আমার বাড়ি, আমার সিন্ধুক, আমার টাকা, মাধব আমাকে ক্ষমা করে দে ভাই। আমি সারা জীবন তোর সাথে হিংসা করেছি, তোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আজ দেখ, ভগবানের বিচারে আমি তোর চেয়েও ভিখিরি হয়ে গেছি।
ওই জঙ্গলে গিয়েছিলাম তোর গুপ্তধন চুরি করতে। আমার লালসাই আমাকে শেষ করে দিল। বা ধনঞ্জয়, জঙ্গলে আর কোনো ধন ছিল না, ওটা ছিল তোমার মনের লোভের পরীক্ষা। আমি জানতাম তুমি আড়ি পেতে শুনছো, তাই তোমাকে ফাঁদে ফেলতেই আমি ওই সোনাদানার গল্প বলেছিলাম। তুমি মানুষকে মানুষ মনে করো না, তাই তোমার আজ এই দশা। মা, আমি বুঝতে পেরেছি মা, আমার ভুলের শাস্তি আমি পেয়েছি। কিন্তু এখন আমি কোথায় যাব মা? আমার যে আর কিচ্ছু রইল না। কে বলেছে তুই একা? আমার ঘর ছোট হতে পারে, কিন্তু মন ছোট নয় রে ভাই। তুই আর বউঠান আমার বাড়িতেই থাকবি। আমরা যা খাবো তোরাও তাই খাবি। আমরা আবার নতুন করে সব শুরু করব। এ থেকে মাধব আর ধনঞ্জয় দুই বন্ধু, দুই ভাইয়ের মতো মিলেমিশে থাকত।